This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহন দেখে আপনারা একটু চমকে গেছেন তো, ভাবছেন দেবীর এটা কোন নতুন অবতার, কোন নতুন রূপ। মানে এমনিতেই মায়ের বহু রূপ, তাই এবার তার মধ্যে এটা নতুন কিছু সংযোজন হলো কিনা এটা ভেবে আপনারা চিন্তায় পড়েছেন তো। না, ব্যাপারটা সেরকম না। মায়ের একটাই রূপ, যে রূপে মা আমাদের সামনে প্রকট হন প্রত্যেক বছর এই দুর্গাপুজোর সময়, এবারও সেই রূপেই প্রকট হবেন। কিন্তু সংশয় একটা জায়গাতে, এবার যখন ওই কৈলাস পর্বত থেকে রওনা দিয়েছিলেন, মা কি দুর্গা দুর্গা বলেছিলেন? নইলে এরকম দুর্গতি মা দুর্গার হয় কি করে বলুন তো? দেখেছেন চারপাশের অবস্থা। প্যান্ডেলে না হয় ওই লরিতে চেপে পৌঁছবেন, মানে এই স্বর্গ বা কৈলাস থেকে মর্তে ল্যান্ড করার পর, কিন্তু সেই রাস্তাটা জলে জলাক্কার। শাস্ত্র বলছে প্রত্যেক বছর কিছু না কিছু চেপে তিনি বাপের বাড়ি আসেন। কোনো বছর নৌকো, কোনো বছর দোলা। এবছর মিসম্যাচ হয়ে গেছে জানেন তো। এবছর নৌকো হলে ঠিকঠাক হতো, কিন্তু এবছর তিনি গজে আসছেন, মানে হাতিতে। এবার কারুর মনে হতে পারে যারা শাস্ত্রজ্ঞ তারা যদি একবার আবহাওয়াবিদ হতেন তা নিশ্চয়ই বলতেন হাতিতে আসিও না, হস্তি নয় জলহস্তিতে এসো। কারণ এবছরের মতো ফাঁড়া ঘাড়ে করে পুজো এর আগে শেষ কবে এসছে সেটা অনেক বয়স্ক মানুষই কিন্তু মনে করতে পারছেন না। অনেক রেকর্ড ঘেটে দেখা গেছে যে কলকাতা শহরে এরকম বৃষ্টি, মানে এরকম আকাশ ফাটা বৃষ্টি শেষ হয়েছে 1986 সালে। 1986 সেপ্টেম্বর মাসে একদিনে 260 মিলিমিটার বৃষ্টি হয়েছিল কলকাতায়। আর আজ একটু কম, সকাল 9টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হচ্ছে 251 মিলিমিটার। আর ফল দেখতেই পাচ্ছেন, এই পুজোর মুখে কলকাতা, হাওড়া, হুগলি এবং এই সব জায়গার বিভিন্ন শহরতলি জলমগ্ন। যারা অন্যান্য জেলায় আছেন একটু দূরে দূরে, তারা হয়তো বুঝতেও পারলেন না যে কি হয়ে গেছে, কি পরিস্থিতিতে এই 3টে জেলা গিয়ে পড়েছে। কলকাতার হাওড়ায় আর হুগলির কিছু কিছু অংশে সারাদিন ধরে কুমির তোমার জলকে নেমেছি এরকম খেলতে হয়েছে মানুষজনকে। আর পরিস্থিতি এমন হয়েছে, ওই বালিগঞ্জে বিজন সেতুর কাছে একটা ছবি আমাদেরই এক সহকর্মী তুলেছেন জানেন তো। এই ছবিটা দেখছিলাম আর ভাবছিলাম এই ছবিটা কি প্রবল তাৎপর্যপূর্ণ, কত কথা বলে যাচ্ছে। লরিটা যাচ্ছিল মা দুর্গাকে নিয়ে প্যান্ডেলে, মাঝ রাস্তায় গেছে, আটকে যাবে কি করে ওই পরিমাণ জল, আর জল উত্তরোত্তর বাড়ছে। আমার ধারণা জল যখন ওই মোটামুটি ওই লরির ডালা ছুঁই তখন প্রায় ভেতরে ভেতরে আশঙ্কিত হওয়ার উপক্রম হচ্ছে প্রতিমারও। কারণ আর একটু জল যদি বাড়ে তাহলেই তো প্রতিমা পুজোর আগেই বিসর্জন হয়ে যাবে। আচ্ছা, এরকম জল থই রাস্তা দিয়ে প্যান্ডেলে যেতে যেতে মা দুর্গারও কি বুক দুরু করছিল? আমি শিওর মা দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, এমনকি মহিষাসুর আর তাদের বাহন প্রত্যেকে খুব টেনশানে ছিল। একজন অবশ্য নিশ্চিতভাবেই টেনশনে ছিলেন না, কারণ এই অভিজ্ঞতা তার হয়ে গেছে, বহুদিন হতে চলল এই রাজ্যে তিনি হাবুডুবু খাচ্ছেন নিয়মিত। মা সরস্বতী, যে রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি জলে পড়ার উপক্রম হয়ে গেছে, সেখানে শিক্ষার দেবীকে নতুন করে আর জল দেখে কি ভয় পাওয়াবেন? ওই সেই বলে না পদ্ম পাতায় জল, প্রায় সেরকম অবস্থা তার। শিক্ষাটাও তো এখন সেরকম আর কি, সমুদ্রে পাতি ঘর, এই শিশিরে কী বা হয়, এখন তাই হয়। কিন্তু এই যে বৃষ্টি, এই যে জমা জল, আসল কথা তো এগুলোর বাইরে দুটো। এক, কি করে হলো, আর দুই, কি হবে। কি করে হলো সেটা আপনারা জানেন, ওই আকাশ ফাটা মানে মেঘ ফাটা বৃষ্টি, যেটাকে ক্লাউড বাস্টার্স বলে ইংরেজিতে আর কি।
মানে সোজা বাংলা যেটা বুঝলাম, আবহাওয়াবিদরা অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, আমরা যেটা বুঝেছি ঠিক কলকাতা শহরের ওপরে, বিশেষ করে উত্তর কলকাতায়, ওই দক্ষিণ কলকাতার ওই পূর্ব শহরতলি এরকম জায়গাটার মাঝামাঝি এরকম ওপরে প্রায় ঘন 18 কিলোমিটারের মতো একখানা বিরাট মেঘখণ্ড, মানে জমে টমে মেঘ ফেঘ জমে একটা বিরাট কাণ্ড কারখানা হয়েছিল। তো সেইখান থেকে হঠাৎ করে বৃষ্টি শুরু হচ্ছে, সেই মেঘ ফেটে বৃষ্টিতে এইভাবে 12টাটা বাজিয়ে দিয়েছে। এবার 12টা তো আপাতত বাড়িয়েছে, আমাদের চিন্তা তো এটা যে এবার পুজোর আনন্দটার 12টাও কি বাজবে? 1 বছর আগের কথাটা তো চিন্তা করুন কি হয়েছিল। মানে পুজোয় মনে হচ্ছে জাস্ট শনি লেগে গেছে, জানেন তো। 1 বছর আগে পুজোর এই সময়টায় ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদে গোটা রাজ্য মানে প্রতিবাদে ফেটে পড়েছিল, আন্দোলন চলছিল। সরকার মানুষকে জোর করছিল আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার জন্য। বিশেষ করে মুখ্যমন্ত্রী তো বারবার বলেছিলেন যে উৎসবের দিনগুলো যেন এই আন্দোলনে নষ্ট না হয়। মানুষ তার কথা শুনেছিল, উৎসবে সামিল হয়েছিল, কিন্তু তারপরেও ওই তিলোত্তমার আন্দোলনের ছায়া কিন্তু গত পুরো ওই উৎসবের মরশুমটা জুড়েই সরকারকে তাড়া করেছিল। মানে সেই সব সময় তো চলে গেছে, 1 বছর পর কোথায় কি। সেদিক থেকে এই বছরটা একদম নির্ঝঞ্ঝাট ছিল, কোনো আন্দোলন নেই। চাকরি চুরি নিয়ে যে অভিযোগ, কেন লোক 26,000-এর চাকরি গেছে, কিন্তু কেন গেছে, কিভাবে চাকরি চুরি হয়েছিল বা দুর্নীতি হয়েছিল তার জন্য চাকরি গেছে, সেটা লোকে মোটামুটি ভুলতে বসেছে। তার বদলে লোকে ভাবছে এই তো সরকার এসএসসিকে দিয়ে পরীক্ষাটা নিয়ে দিয়েছে, সরকার অনেক চেষ্টা করেছিল সব লোকজনের চাকরি টাকরি বাঁচানোর জন্য, কিন্তু যখন পারেনি তখন পরীক্ষাটা নিয়ে নিয়েছে, মানেই আবার করে নতুন চাকরি। মানে নেগেটিভটা মানুষজন ভুলে গেছে, পজিটিভে আছে সবাই। অক্টোবরের শেষে এই রেজাল্ট বের করে দেওয়ার জন্য যে প্রবল চেষ্টা চলছে সেটা শিক্ষামন্ত্রী জানিয়েছেন। মানে সব আমাদের জন্য হচ্ছে আর কি। ওই 26,000-এর চাকরি যাওয়াটা কেন গেছিল ওসব প্রশ্ন আর খবরদার করবেন না, ওসব ভুলে যান। আর এই 2023 সালে টেটের নিয়োগত পুজো মিটলেই শুরু হবে বলে শিক্ষা দপ্তর আশ্বাস দিয়ে রেখেছে। ব্যাস, এত মানুষকে চাকরি দেবে, চাকরি দেওয়ার জন্য ব্যবস্থাপনা সব শেষ। সুতরাং চাকরি গেছিল কেন এ সমস্ত নিয়ে আলোচনার পর্বটাও শেষ। ক্ষোভ থাকলেও ক্ষোভ সামলানোর জন্য নৈবেদ্য রেডি করে দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। ফলে এবছর খোলা মনে উৎসবের সূচনা করতে সবাই মিলে মেতে উঠেছিলেন, বিশেষ করে শাসক দলের নেতা নেত্রীরা। আর মুখ্যমন্ত্রী তিনি তো এবার ওই যথারীতি প্রথমে উৎসবের উদ্বোধন, মানে টেকনিক্যালি কারেক্ট থাকতে ওই মাতৃপক্ষের আগে পিতৃপক্ষের মধ্যেই 2-1টা জায়গায় উৎসবের উদ্বোধন করে দিয়েছিলেন, প্যান্ডেলের উদ্বোধন করে দিয়েছিলেন, যাতে মানুষজন একটু বেশি সময় ধরে উৎসব করতে পারে। আর বাকি সময়টা তারপর লম্বা প্ল্যান ছিল, কিন্তু মাঝখান থেকে বাঁধ সেরে দিল এই বেরসিক বৃষ্টি। মানুষের মনে একটু আনন্দ ঠানন্দ হচ্ছে, মানুষজন একটু আনন্দ করছে, প্রশ্ন করা ভুলছে, শাসক দল একটু শান্তিতে থাকছে, সরকার একটু নিশ্চিন্ত হচ্ছে, বিরোধীরা রাজনীতি নিয়ে কিছুদিন কথা বলতে পারছে না। এটা কি সহ্য হচ্ছিল না? এরকম মানে ঈর্ষাকাতর প্রকৃতি বিশ্বাস করুন আমরা আগে কখনো দেখি। আগে পুজো শুরু হতো সপ্তমীর আগের দিন সন্ধেবেলায়, আর এখন পুজো শুরু হয়ে যায় মহালয়ের দিন থেকে। এর জন্য অবশ্য আমি দায়ী, তার কারণ মহালয়ের আগের দিন থেকে প্যান্ডেল উদ্বোধন করতে শুরু করি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান কীভাবে হয়েছিল আপনারা তো সেটা খুব ভালো করে জানেন। এগেইনস্ট দ্য সিস্টেম, মানে ওই সিস্টেমের বিরোধিতা করে, মানে বাম আমলের সিস্টেম, বাম আমলের রাজনীতির বিরোধিতা করেই তিনি রাজনীতিতে ওই রবিনহুড টাইপে একদম চরম গতিতে উত্থান হয়েছিল তার। আর এরপর 2011 সালে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন, তারপর থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিস্টেম হয়ে গেছেন। তিনিই সব, তিনি যে সিস্টেম তৈরি করবেন সেটাই শেষ কথা। তিনি চেয়েছেন বলেই আমাদের দুর্গাপুজোটা লম্বা হতে হতে মহালয়া পেরিয়ে পিতৃপক্ষের মাঝামাঝি অবধি চলে এসছে। তিনি চাইলে এবার ওই বিশ্বকর্মা পুজোটাও ওই দুর্গাপুজোর বর্ধিত সংস্করণের জায়গা পেয়ে যাবে, আমি নিশ্চিত। কোনো অসুবিধা নেই তো। মাঝখানে একটুখানি একলা পড়ে থাকে এই বিশ্বকর্মা পুজোটা, কীরকম যেন আম জনতার মধ্যে তার গ্রহণযোগ্যতাটা কম। ওই অটো স্ট্যান্ড আর রিক্সা স্ট্যান্ডে হয়,
লোকজন একটু এটাকেও বেশ এক্সটেন্ডেড ভার্সানে পুজোর মধ্যে যদি জুড়ে ফেলতে পারে তাহলে বেশ সবাই মিলে একটা সার্বজনীন পুজো টুজো করে জমিয়ে আনন্দ করতে পারে, আনন্দটা একটু বাড়ে। এই আনন্দরই তো অভাব আমাদের জীবনে, আপনার আমার জীবনে আর কি আছে বলুন তো? হয় সারা দিন ধরে বাড়িতে গঞ্জনা, মন খারাপ করে বসে থাকা, পকেটে পয়সা নেই, আর বাইরে রাজনীতির হাতে মার খাওয়া, এই তো আপনার আমার ভবিতব্য। তার বাইরে একটু কদিন যদি একটু মন খুলে হাসতে পারি, একটু চারপাশে আলো ঠালো দেখে বেশ মনটা ফুরফুরে ওঠে, খারাপ কি? এটাই তো চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জন্য ভালোই চেয়েছেন। মহালয়ার আগে ওই যে বললেন, মহালয়ার আগের থেকে মানুষ এবার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, এবং তার জন্য তিনি দায়ী। মানে এটা বলার ভঙ্গির মধ্যে একটা বাংলা শব্দ রয়েছে জানেন তো, বেজস্তুতি। মানে কথাটা বেশ কঠিন, খটোমটো কথা তো আমি জানি, এটা ইংরেজিতে অনেকে বলবেন যে এটা ইংরেজি সোজা বাংলা করে বলুন না, মানে এখন তো সোজা বাংলাটা ইংরেজি হয়ে গেছে, তো সেইভাবে ধরলে সেলফ অ্যাপ্রেজাল বলে ধরতে পারেন। কিন্তু বেজস্তুতির একটা খুব সুন্দর মানে আছে, শব্দটা খারাপ কিন্তু মানেটা খুব ভালো। মানে আপনি এমন একটা নেগেটিভ ওয়েতে কথা বললেন কিন্তু আসলে সেটা নিজের প্রশংসা। এটা সবাই পারেন না, এটা বিশেষ দক্ষতা লাগে আর কি। মানে দেখবেন অনেক মা বলেন আমার ছেলেটা যে কি খারাপ না আর বলবেন না, সারা দিন ধরে পড়াশুনো করছে, একটু খেলে না, বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারে না, সারা দিন পড়াশুনো করছে। মানে এমন ভাব করছে যেন তিনি ছেলে নিন্দে করছেন, আসলে গর্বে ভেতরে ভুড়ভুড় করে বেরিয়ে আসছে। এইটা হচ্ছে বেজস্তুতি, নিন্দার ছলে প্রশংসা। এই যে তিনি দায় নিলেন, এটার মধ্যে কোনো রকম অপরাধ বোধ নেই, এটার মধ্যে আসলে সম্পূর্ণরূপে একটা গর্ববোধ আছে, যেটা মুখ্যমন্ত্রীর হাসি থেকেই বোঝা গেছিল। পুজো যত এগিয়ে আসতো মুখ্যমন্ত্রীর এই হাসিটা তো তত চওড়া হতো, একটা প্রশান্তির বিষয়, মানুষজনকে একটুখানি শান্তি দিতে পারছে একটা লম্বা সময় ধরে। কিন্তু মুশকিলটা তো ওই বৃষ্টি, কারণ যত এবং বৃষ্টি শুধু যে তার হাসি ম্লান করেছে তা না, দুশ্চিন্তাও তো বাড়িয়েছে। মানুষ যত পুজোর আনন্দে গা ভাসাতো, সরকারও তো ততই নিশ্চিন্ত হতো। সরকার বুঝতো যে গত বছর মানুষকে যা যা জোর করে উৎসবে নামাতে হয়েছিল, মানুষ এইবার স্বতঃস্ফূর্তভাবে উৎসবে সামিল হচ্ছে এবং প্রশ্ন তোলা বন্ধ করছে। যত বেশি সময় উৎসবে মাতবে তত বেশি সময় প্রশ্ন নেই, এটা নেই সেটা নেই, কেন হচ্ছে, চাকরি চুরি, ইডি সিবিআই, তারপরেই ধরুন ডিএটিএ কেন নেই, এই রাস্তাঘাটে খানাখন্দ কেন, এরকম বিবিধ প্রশ্ন। মানুষের তো চাহিদা বায়নাক্কা শেষ নেই, করতে তো কেউ ছাড়েন না সারাদিন ধরে, দাও দাও দাও। মানে এটা আমাদের ইনহেরেন্ট একটা ব্যাপার জানেন তো, আমরা সবসময় তো তাই করি। এই যে মা দুর্গা আসছেন, মা দুর্গার কাছে দেখুন সারাদিন ধরে এই দেহি তমুক দেহি, ওই মহালয়া সকালবেলার থেকে শুরু হয়েছে, খালি চাই দাও দাও দাও, ধনং দেহি পুত্রং দেহি জ্ঞানং দেহি অমুক দেহি তমুক দেহি, এর বাইরে কিচ্ছু নেই। এটা অবশ্য কিছু করারও নেই জানেন তো, আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষ আমরা তো সেটাই চাইবো যেটা আমাদের নেই, আর আমরা তো বেসিক্যালি সর্বহারা, আমাদের কিছুই নেই, তাই আমরা যে প্রচুর কিছু চাইবো, সারাক্ষণই চাইবো, এটাই তো স্বাভাবিক। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, কারণ সারা বছর তো মা দুর্গা থাকেন না, থাকে তো সরকার, আর তিনি থাকেন, ফলে তার কাছেই মানুষজনের এই আকুতিগুলো গিয়ে পড়ে, দাও দাও দাও। এটা শুনতে ভাল লাগে, কাহাতক ভাল লাগে, আর তার সঙ্গে ধামা ধরে বিরোধীরা, তারা চান্স পেয়ে যায়। তো এই কনসার্ট থেকে কিছুদিনের জন্য তার কানটা মুক্তি পাবে এটাই ভেবেছিলেন, ঢাকের আওয়াজটা হয়তো কানটাকে জোড়াবে এটাই ভেবেছিলেন, কিন্তু বাদ সাধলোকে প্রকৃতি নাকি সিএসসি। দেখুন রেকর্ড বৃষ্টি হয়েছে, এটা সত্যি কথা। কলকাতা, হাওড়া, হুগলি সহ ওই শহরতলির মাথায় আকাশ ভেঙে পড়েছে, এটাও সত্যি কথা। আমাদের এখানকার যা পরিকাঠামো, যত ভালো পরিকাঠামোই হোক, যেখানকার পরিকাঠামোই হোক, এরকম যদি নর্মাল সময়ে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়, জল জমবেই, কিছু করার নেই। এটাও ঠিক, রাস্তায় জল জমেছে, লোকজনের বাড়ি ঘরের মধ্যে জল ঢুকে গেছে,
বিশেষ করে যাদের একতলা বাড়ি বা যারা বাড়ির একতলায় থাকেন তাদের সংসারের একদম লণ্ডভণ্ড দশা। এই আজকেও সকালবেলায় আমাদের এক সহকর্মী ছবি পাঠালেন, তার বাড়ির ভেতর সব কিছু ভাসছে। এই সব কিছু এই প্রকৃতির একটা বেরসিক একটা মানসিকতার জন্য হয়েছে, এটা তো বুঝতে পারছি। এড়ানোর কোনো উপায় নেই, প্রশ্ন তোলার জায়গা সেটা নিয়ে পরে বলছি, কিন্তু এড়ানোর যে উপায় ছিল না এটা নিয়ে কোনো সংশয় নেই। এই রকম হঠাৎ করে বৃষ্টি হলে এই রকম যে জল জমবে এটাই স্বাভাবিক, কিন্তু বৃষ্টি হলে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 10 জন মানুষের মৃত্যু হবে, এটা কি স্বাভাবিক? এই 10 জনের মধ্যে 8 জন মারা গেছেন কলকাতায়, এটা কি স্বাভাবিক? 2 জন মারা গেছেন উত্তর 24 পরগনার শাসন আর দক্ষিণ 24 পরগনার আমতলায়। এবার মানুষের মৃত্যু সব সময়ই তো একটা প্রশ্ন তোলার জায়গায় তুলে দেয়, এবং বিরোধীরা সেই সুযোগটা পেয়ে যে জিনিসটা নিয়ে তারা এটা হয়তো চাপেই ছিলেন, মানে এই পুজোর মরশুমটা শুরু হয়ে গেলে তাদের মুখ খোলার সুযোগটা একটু কমে যায়, সেই মুখ খোলার সুযোগটা তারা পেয়ে গেছেন। আর বিরোধীরা মুখ খুলছে বলে কি সরকারের মুখ বন্ধ আছে? না, বিরোধীরা মুখ খুললে তো সরকারকেও মুখ খুলতে হয়। সরকারের মুখ মুখ্যমন্ত্রী, তিনি তো বলে দিয়েছেন জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর জন্য এবং একমাত্র দায়ী সিএসসি। অর্থাৎ তিনি জানতেন যে এবার এই মৃত্যুর যাবতীয় দায় সরকারের ওপর বর্তাবে। এই প্রশ্নগুলো উঠবে, কেন মৃত্যু হলো? এই প্রশ্নগুলো উঠবে, সরকার কি করছিল, সরকার এবার কি করছে। সচরাচর সরকারের কাছে মানুষজনের এই ধরনের দাবি দাওয়াগুলো, ক্ষতিপূরণ, হ্যান ত্যান, এই সমস্ত দাবি দাওয়াগুলো ওঠে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে সরকার কি করে? ক্ষতিপূরণ দেয়, বা তাদের বাড়ির সাম্প্রতিককালে অনেক ক্ষেত্রে এরকম ঘটনাগুলোতে মুখ্যমন্ত্রী বাড়ির কাউকে না কাউকে একটা চাকরি দিয়ে দিয়েছেন। এবার এই দাবিগুলো তো উঠতো, সেই দাবিগুলো মানুষজন তোলার আগেই কে তুললেন? মুখ্যমন্ত্রী। তিনি মানুষের হয়ে সিএসসির কাছে এই দাবিগুলো তুলে দিলেন, বললেন যে এদের প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে এবং এদের পরিবারের একজনকে চাকরি দিতে হবে। এটা বলার কারণটা কি? এমনি এমনি তো কোনো কথা কেউ বলেন না রাজনীতিকরা। উনি বললেন, তার মধ্যে দুটো উদ্দেশ্য সাধিত হয়ে গেল। এক তীরে দুই পাখি। এক, তিনি যে মুহূর্তে সাধারণ মানুষের হয়ে এই প্রশ্নগুলো তুললেন, তখন আর তিনি মুখ্যমন্ত্রী থাকলেন না, তিনি আপনার আমার মানে আমাদের সাধারণ মানুষের একজন হয়ে গেলেন। মানে 26-এর ভোটের আগে একটা সুন্দর বার্তা চলে গেল মানুষজনের কাছে, আমি তোমাদেরই লোক। আর দ্বিতীয়, এই গোটা বিষয়টা যে সরকারের কোনো দায় নেই, পুরো দায়টাই সিএসসির, এইটা মানুষকে বুঝিয়ে দিতে পারলেন। কারণ যখন শুধু দায় তুললে মানে ওরা দায়ী বললে একটা লোকের কাছে একটা অন্যরকম মনে হতো, কিন্তু যখন তিনি ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার দায়টাও তাদের ওপর চাপালেন, মানুষজন তো নিশ্চিত হয়ে গেল ওই যা করেছে ওই সিএসসি করেছে। বহুদিন এমন ভয় ধরানো বৃষ্টি দেখেনি কলকাতা। রাস্তা কোথাও নদী, কোথাও যেন সমুদ্র। উৎসবের শহরে দুর্যোগের হানাদারি। রাস্তা ছাপিয়ে বাড়িতে ঢুকেছে জল, জমে থাকা জলে তড়িৎ গতিতে মৃত্যু। বৃষ্টি বিধ্বস্ত কলকাতায় কেউ ছেঁড়া তারের বলি হলেন, কেউ বাতিস্তম্ভে হাত রেখে চিরতরে হারিয়ে গেলেন। বেঘোরে প্রাণ গেল নেতাজি নগরের ফল বিক্রেতার ইকবালপুরের প্রৌঢ়ের। গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেসে মারা গেলেন একজন। হরিদেবপুরের কারখানায় জেনারেটর চালাতে গিয়ে প্রাণ গেল এক কর্মীর। বেহালার বুড়োশিবতলায় তড়িদাহত হয়ে মারা গেলেন এক শ্রমিক। বেনিয়া পুকুরেও মৃত্যু হলো একজনের। কালিকাপুরে আবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ যায় সাইকেল আরোহীর। শেক্সপিয়ার সরণি এলাকায় মৃত্যু হয় হোটেল কর্মীর। উত্তর 24 পরগনার শাসনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান একজন। জলের মতো পড়েছিল, তারপর থানায় ফোন করতে পুলিশে। কি দেখতে পেলেন? দেখলাম পড়ে আছে জলের মধ্যে। তার ঝুলিয়েছিল না, তার জন্য উপরে একটা তার বন্ধ ছিল, উপরে একটা তার ছিল। সকালবেলায় নাকি জ্যানেটার না কিসে বললো যে ওই হাত দিয়েছে, ও জলে নাকি ডুবেছিল জ্যানেটারটা, তাই হাতে ছুটেই শেষ।
দেবীপক্ষে আচমকা কেউ বাবাকে হারালেন, কেউ সন্তানকে। একের পর এক পরিবারের আর্তনাদ। পরপর মৃত্যুতে রাজ্য প্রশাসনকে তুলোধনা করছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা লিখেছেন, বিদ্যুৎ দপ্তরের দোস্ত মারাত্মক, আধিকারিকরা কোথায়? খোলা তারের এই বিপদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এটা ব্যর্থতা নয়, এটা অপরাধ। সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য, সহনাগরিকদের হত্যার জন্য দায়ী। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন, তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলবো এটা পরোক্ষভাবে খুনি। প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে। রাজ্য সরকারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের লোন ফান্ড থেকে দিতে হবে। এতগুলো মৃত্যু এবং সবটাই বিদ্যুতের কারণে। রাজ্যের প্রশাসনিক প্রধান অবশ্য দুষছেন সিএসসিকে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মৃত্যুর দায় সিএসসিকে নিতে হবে। পাশাপাশি তার বার্তা, মৃতদের পরিবারের একজনকে চাকরি দিক সিএসসি। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি, সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। মৃত্যুর দায় নিয়ে শাসক বিরোধীর তর্জন গর্জন চলছে, আর সেই চিৎকারে হারিয়ে যাচ্ছে আচমকা পথে বসা পরিবারের আর্তনাদ। ঢাকের তালে সেই আর্তনাদ আরও চাপা পড়ে যাবে না তো? তবুও কিছু কথা এরপর তো না বললেই নয়। আসলে 10 জন মানুষ মারা গেছেন, তো তাই কয়েকটা প্রশ্ন এবেলা তুলতেই হচ্ছে। প্রথমত, সিএসসি কি? আমরা তো জানি একটা বাণিজ্যিক সংস্থা যারা টাকা দিলে বিদ্যুৎ পরিষেবা দেয়, কিন্তু সিএসসি কি একটা স্বাধীন পরিমণ্ডলে অবস্থান করে? মানে সবার ধরা ছোঁয়ার বাইরে, রাজ্যের নিয়ন্ত্রণের বাইরে, স্বাধীন? রাজ্যের বিদ্যুৎ দপ্তরেও কি কোনো রকম ক্ষমতা নেই তাদের নিয়ন্ত্রণ করে? তাদের ওপর কোনো রকম নজরদারির কোনো অধিকারই নেই সরকারে? তাই কি ওই মাত্রা ছাড়া বিদ্যুতের মাসুল যেমন নিয়ন্ত্রণে আসে না, তেমনি বিদ্যুতের বিল নিয়ে অভিযোগ করলেও সরকার কিচ্ছু করে না? তেমনই কি সাধারণ মানুষের ঝুঁকি যেখানে, সেখানেও সরকারের কিছু করার ছিল না? রাস্তায় বিদ্যুতের খোলা তার রয়েছে কিনা, সিএসসি ঠিকভাবে সমস্ত কিছু ব্যবস্থা করছে কিনা, গাফিলতি থাকছে কিনা, এগুলো কে দেখবে? এগুলো সরকারের দেখার কথা নয় কি? বিদ্যুৎ দপ্তর কেন ঘাড় ধরে সিএসসিকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে পারেনি? কেন পারেনি বিশেষ করে জানি না, কিন্তু পারেনি যখন তখন ধরে নিতে হবে আমরা যা ভেবেছি সেটা ঠিক। সিএসসি এমন একটা বাণিজ্যিক সংস্থা যাদের কন্ট্রোল করার ক্ষমতা রাজ্যেরও নেই। কেন নেই সেটাও রাজ্যই বলতে পারবে। আমরা শুধু দ্বিতীয় প্রশ্নটা তুলতে পারি। কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 8 জন মারা গেছেন, কিন্তু শাসন আর আমতলাতে তো আর যে 2 জন মারা গেছেন সেগুলো তো সিএসসির এলাকা নয়। শাসন আর আমতলায় বিদ্যুৎ পরিষেবা দেয় রাজ্য বিদ্যুৎ পর্ষদ। তাহলে ওখানে যারা মারা গেলেন তাদের মৃত্যুর দায় কার? শাসনে যিনি মারা গেছেন তিনি তো একজন সাফাই কর্মী ছিলেন, রাস্তার জমা জল পরিষ্কার করতে নেমেছিলেন। পাশেই ওই রাজ্য বিদ্যুৎ পর্ষদের 11,000 ভোল্টের ট্রান্সফরমার ছিল, সেখান থেকেই কোনোভাবে বিদ্যুৎ স্পৃষ্ট ওই সাফাই কর্মী মারা গেছে বলে অভিযোগ উঠছে। তাহলে কি সিএসসির মতো এই রাজ্য বিদ্যুৎ পর্ষদ তারাও নিজেদের দায় এড়াতে পারে? দেখুন, মুখ্যমন্ত্রী কিন্তু বিদ্যুৎ দপ্তরের কথাও বলেছেন একসঙ্গে, উনি কিন্তু ফাঁক রাখেননি এবং বলেছেন যে চাকরি বাকরি দেওয়ার ব্যাপারটা আমরাও দেখব। অর্থাৎ নিজেদের জায়গাটা কোনোভাবেই তিনি কিন্তু এড়ায়নি, নিজেদের গাফিলতির জায়গাটা। মানে সিএসসিও তাহলে এড়িয়ে পার পাবে না, এটা আমরা ধরতে পারি। এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না, তাই না? আর তৃতীয় প্রশ্ন, এই যে মুখ্যমন্ত্রী বললেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যারা মারা গেলেন তাদের চাকরির ক্ষতিপূরণের ব্যবস্থা সিএসসিকে করতে হবে। সরকার তো সব সময়, মানে এর আগেও অতীতেও তো আমাদের রাজ্যে কলকাতায় এরকমভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষজন মারা গেছেন। সরকার সতর্ক হতে বলেছেন, দেখতে বলেছেন, নিশ্চিত করতে বলেছেন যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেগুলো যে শোনা হয়নি, তার ফলেই তো হয়তো এই দুর্ঘটনাগুলো ঘটছে।
ফলে এবারও যে এই ক্ষতিপূরণের কথাগুলো সিএসসি শুনবে তার গ্যারান্টি কি? উৎসবের মরশুমে বেঘরে যারা মারা গেলেন তারা যার দোষেই মারা যান, দায় যে নিতে হবে কাউকে না কাউকে, এটা নিয়ে তো সন্দেহ নেই, কিন্তু দায়টা নেবেটা কে? মুখ্যমন্ত্রী মহালয়ার আগের থেকে মানুষ ওই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ার দায় নিয়েছেন, কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর দায় সরকারের ঘাড় থেকে সিএসসির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। সিএসসি কি বলছে? এক পেশে তো কোনো বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো না। সিএসসিও তো সম্পূর্ণ দায় স্বীকার করছে না। তারা বলে দিয়েছে কলকাতা শহরে যারা মারা গেছেন তাদের মধ্যে 5 জন বাড়িতে মারা গেছেন আর 2 জন মারা গেছেন স্ট্রিট লাইট পোস্টের কারণে, আর 1 জন নাকি ওই ট্রাফিক কিয়স্ক থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মানে তারাও ঘুরিয়ে সমস্ত মৃত্যুর দায় হয় আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য তাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিলেন। মানে বাড়ির ওয়্যারিং যদি খারাপ হয়ে থাকে তাহলে তার দায় তো সে বাড়ির মালিকের, সেটা ব্যক্তিগত দায়, তার দায় সিএসসির নয়। আর যদি ট্রাফিক সিগন্যালে কোনো তার খোলা থাকে তাহলে তার দায় পুলিশের অর্থাৎ সরকারের। স্ট্রিট ল্যাম্প থেকে যদি কোনো কেউ বিদ্যুৎস্পৃষ্ট হন তার দায়িত্ব পুরসভার বা সরকারের। অর্থাৎ সরকার বলছে সিএসসির দায়, সিএসসি তারা কিন্তু ব্যক্তি দায় বা সরকারের দায় বলে নিজেদের দায় সেরাচ্ছে। আর মাঝখান থেকে যাদের বাড়ির লোক মারা গেলেন তারা কি ভাবছেন? দেখুন, কেউ যদি দায়ী না নেয় তাহলে ক্ষতিপূরণ বা চাকরিটা দেবে কে? সিএসসি এমন কিন্তু কিচ্ছু বলেনি যা থেকে মনে হতে পারে মুখ্যমন্ত্রী বলেছেন সুতরাং তারা ক্ষতিপূরণ বা চাকরি দেবে। হয়তো দেবে, কিন্তু এখন যে আপাতত তারা বাধ্য ছাত্রের মতো আচরণ করছে না সে তো পরিষ্কার দায় এড়ানোর খেলা খেলছে। এটাই এরকম বাণিজ্যিক সংস্থাগুলো করে, ব্যবসা করার সময় করে। আপনার আমার ঘাড়ে বন্দুক রেখে বিদ্যুতের বিল বাড়ে, কিন্তু কাজের সময় আসল সময় মৃত্যু ঘণ্টাও আমাদের গলায় বাঁধা হয়। তাহলে বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? দেখুন, কাল থেকে পঞ্চমী পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে। এবার রাস্তার কোথায় কোথায় খোলা তার আছে সেটা দেখতে সিএসসিকে এবার বাধ্য করবে কে? নাকি কালকের থেকে বাড়ির থেকে বেরোনোর সময় মনে মনে বলতে হবে, মানে যদি কিছু হয়ে যায় আর কি, আর ডিসক্লেমার দিয়ে যেতে হবে, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। এবার শ্যামা বা উমা একই অঙ্গে তো বহুরূপ, বাঁচালে তিনিই বাঁচাবেন আর মারলে না। সরকার বা সিএসসি যখন দোষী নয় তখন তিনিই মেরেছেন বলে ধরতে হবে, এছাড়া আপনার আমার আর কী বা করণীয় আছে বলুন? আমি এটা নিয়ে এক্ষুনি আমার কমেন্ট করার মতো জায়গা নেই, তবে আমরা নিশ্চয়ই একটা হয়েছে যখন সেটার যে বিচার বিবেচনা করা সেটা নিশ্চয়ই করা। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন, এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না। এটা বাংলার মুখ্যমন্ত্রী পুরনো অভ্যাস। বিপদ আপদ যখনই হয় প্রকৃতির উপরে আর নিজের দায়িত্ব তিনি ঝেড়ে ফেলতে পটু, আমরা সবাই জানি। দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রের জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়, এবং প্রকৃতি আমাদের হাতে নেই। ঠিক, প্রকৃতি আমাদের সত্যিই হাতে নেই, এবং এই সমস্ত ক্ষেত্রে যদি ওই প্রকৃতি মারণ রূপ ধারণ করে তাহলে সত্যিই আমাদের ভবিতব্য বলে মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না। কিন্তু তারপরেও ওই যে রাজ্যেই হোক যদি বানভাসী হয় এবং সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়, সাধারণ মানুষ হিসেবে আমাদের এইটুকুনি বলার তো একটা অধিকার আছে। সরকার কি দায় নেবে না? কেন একটা মানুষ এইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেল? বৃষ্টি পড়বে, জল জমবে, এগুলো তো সব বাস্তব ঘটনা, নিয়ত নৈমিত্তিককার ঘটনা। সে জল জমে থাকবে কি থাকবে না সেটা পরের প্রশ্ন। জল যে জমতে পারে হঠাৎ করে আকাশ থেকে যদি প্রবল বেগে এবং মাত্রা ছাড়া বৃষ্টিপাত হয়, জল যে জমবে সেটা যে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে না, এটা তো আমরা সবাই জানি। কিন্তু বৃষ্টি হবে বলেই কাউকে বিদ্যুৎস্পৃষ্ট হতে হবে
এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো দেখা সরকারের দায়িত্ব, সেটা এ রাজ্য হোক, দিল্লি হোক, উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, যেখানে খুশি হোক। এই প্রশ্ন তোলার অধিকারটা সাধারণ মানুষের তো আছে। দেখুন, মুখ্যমন্ত্রী আজ প্রেস কনফারেন্স করার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে দিয়েছেন যে এরকম বৃষ্টি তিনি জীবনে দেখেননি। এবার দেখুন, আমরাও দেখিনি এরকম বৃষ্টি। যে বৃষ্টি তিনি জীবনে দেখেননি, সেই বৃষ্টির মোকাবিলা তার সরকার বাকি করে করবে, এটা তো মেনে নিতেই হবে। এবং এই বৃষ্টিটা যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে আনসিন, তাই সরকারের কাছেও আনসিন। আমাদেরই তো সরকার, পরীক্ষায় ওই আনসিন প্রশ্ন এলে, মানে সোজা কথায় সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন এলে আমরা যেরকম লিখতে পারি না, সরকারও তেমন। অতএব চারপাশ যতই জলমগ্ন হোক, যতই 10টা মানুষ এই দুর্যোগের মধ্যে মারা যান, সরকারকে কোনোভাবেই দায়ী করা যাবে না, জানেন তো। এটা স্বাভাবিক বুদ্ধির ব্যাপার, স্বাভাবিক সৌজন্যের ব্যাপার। পুজো চলছে তো, তাহলে কি উৎসবের মরশুমে এত মানুষের এই দুর্দশা বা দুর্ভোগের মধ্যে কোনো রাজনৈতিক প্রভাব নেই? পুরোটাই প্রকৃতির প্রভাব। এবার প্রভাব যদি নাই থেকে থাকে, তাহলে এইভাবে কি এই সব রাজনৈতিক দলের নেতারা এরকম করে হই হই করে ঝাঁপিয়ে পড়তেন নাকি? মুখ্যমন্ত্রীকেও কি বলতে হতো যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করতে নেই? মানে রাজনীতিটা শুরু হয়ে গেছে। রাজনীতির কিছু করার না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো বলতেই হতো না এই কথাগুলো, তাই না? তার মানে এই পরিস্থিতিতেও রাজনীতি তার নিশ্চয়ই কিছু পাওয়ার আছে, নাহলে তো রাজনীতি রাস্তায় নামে না। আর এবার রাজনীতির কিছু পাওয়া মানে লাভ ক্ষতির হিসেব। প্রশ্ন হলো, উৎসবের মুহূর্তে, পুজোর সময় এই রকম বিপর্যয় কার পৌষ মাস আর কার সর্বনাশ? দেখুন, মুখ্যমন্ত্রী আজ বলেছেন উত্তরপ্রদেশ বা বিহারের মতো রাজ্যগুলোতে যেহেতু ড্রেজিং হয় না, তাই গঙ্গার পলি এসে কলকাতায় জমে, ফলে এখানে জল নামতে দেরি হচ্ছে, এখানে হুগলি নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়। মানে ওই উত্তরপ্রদেশ বা বিহারের পলি এখানে জমে এখানে হুগলি নদীর নাব্যতা কমিয়ে দেয়, না হলে সব জল হুড়হুড় করে বেরিয়ে চলে যেত, জল জমতই না। তাহলে কি দাঁড়ালো? বৃষ্টির দায় প্রকৃতির, বৃষ্টির জল এখানে জমে থাকার মানে নেমে না যাওয়ার দায় উত্তরপ্রদেশ আর বিহারের। তাহলে এবার হিসেব করে দেখুন আমাদের রাজ্যের দায় কি পড়ে রইল। আপনারা জবাব দিন না, ফরাক্কার ড্রেজিং কেন হয়নি? ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন, তারপরে তো ড্রেজিং করার কথা ছিল, কেন করেননি? পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে, বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে। ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত ওনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছে। তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয়, তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো, কোথায় ফেলবো? একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা 5000-এর বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে। কোথাও কোনো পুকুর নেই। সরকার আসার পরে আমরা 5.5 লক্ষের ওপর পুকুর কেটেছি। দেখুন, অনেকগুলো টেকনিক্যাল আলোচনা শুনলাম, বুঝলেন তো। সব কিছু যে আমরা খুব ভালো বুঝি তাও নয়। যেরকম একদিকে ওই হিসেব দিলেন শুভেন্দু অধিকারী, 5000-এর বেশি জলাশয় বন্ধ হয়েছে, তার মানে তিনি বোঝাতে চাইলেন যে ওই হুগলি নদী ছাড়াও ওই জল চলে যাওয়ার জায়গা অন্য যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, সুতরাং পড়ে আছে সবেদন নীলমণি ওই একমাত্র হুগলি নদী, এর দায় সরকারের। তিনি তার মতো করে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো বিষয়টা ব্যাখ্যা করে দিয়েইছেন, যেটা গোটা ব্যাপারটা উত্তরপ্রদেশ আর বিহার, মানে যেখানে বিজেপির সরকার টরকার রয়েছে সেই সমস্ত জায়গায় এটার দায়টা বেশি। হ্যাঁ, এখানটায় তার মধ্যে তিনি তো বললেন 5.5 লক্ষ পুকুর কেটেছে। 5.5 লক্ষ বলছেন যখন, নিশ্চয়ই কেটেছে, কিন্তু সেই পুকুরগুলো যে যথেষ্ট না ওই জল ধারণ করার জন্য, সেটা তো জল জমা দেখেই বোঝা যাচ্ছে। না,
এটা নিন্দুকেরা না এরকম বলে যে তাহলে আরও নিশ্চয়ই পুকুর কাটার কথা ছিল। হবে টেকনিক্যাল ব্যাপার, এটা আমরা বলতে পারবো না কটা পুকুর কাটলে কতটা জল কম জমতো। জল জমেছে দেখছি, মানুষ মারা গেছে বলছি। দেখুন, আরণ্যকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা ছিল জানেন তো, খাঁটি কথা, আজ মনে পড়ে গেল। তিনি লিখেছিলেন যে বর্ষার ঝড় এলে গাছ উপড়ে পড়ে, নদী ফুলে ওঠে, আর বন্যা গ্রাম গিলে খায়, আর মানুষ বড় ক্ষুদ্র হয়ে পড়ে। সরকার বা পুরসভাও কিন্তু আমি যা দেখছি আপাতত নিজেকে ক্ষুদ্র প্রমাণে মরিয়া হয়ে উঠেছে। প্রকৃতির সামনে আমরা তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানতেই হবে। প্রকৃতি পরম শক্তিশালী। এক রাতের এই রেকর্ড বৃষ্টি গোটা শহরটা লণ্ডভণ্ড করে দিয়ে গেছে, আর তাই জমা জল থেকে মাথা তুলে দাঁড়ানোর এখন উল্টো লড়াইটা শুরু হয়েছে। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রাজনীতি সবার আগে ঝাঁপিয়ে পড়ে, কারণ এর মধ্যে নিজেকে শক্তিমান প্রমাণের একটা চান্স থাকে, কিন্তু সবসময় না। রাজনীতির টাইমিং অসাধারণ, টাইমিংটাই আসল। খেয়াল করে দেখুন, খোদ শাসকই এখন নিজেকে ক্ষুদ্র বলে প্রমাণ করতে মরিয়া। এই যে বিদ্যুৎ স্পৃষ্ট এতগুলো প্রাণ গেল, এটা সিএসসির দোষ। শহর জলবন্দী, এটা বৃষ্টির দোষ। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এরকম বৃষ্টি কোনোদিন দেখেননি, এবং মেয়র ফিরহাদ হাকিম একই সুরে বলে দিয়েছে যে এই রকম বৃষ্টি হলে তো কিচ্ছু করার নেই। এখানকার যে সিস্টেমটা, এখানকার যে নিকাশি ব্যবস্থাটা, সেটা কারা তৈরি করেছিল? ব্রিটিশরা। সেই সিস্টেমকে পরিমার্জনা করে অনেক উন্নত করা হয়েছে, কিন্তু তার শুরুটা বা তার বেসটা, ধাত্রী তো ওই ব্রিটিশ আমলের সিস্টেম। সুতরাং সেখানে তো কিছু করার নেই। দায় কার? তার মানে ব্রিটিশের। এগুলো বুঝতে হবে, এগুলো সব টেকনিক্যাল ব্যাপার। তবে তিনি তার মতো করে কোমর সমান জলে দাঁড়িয়ে বলেছেন যে এটার জলটা নেমে যাবে, জল নেমে যাবে। জল দাঁড়াচ্ছে তার কারণ হয়তো এই আগেকার দিনের এই নিকাশি ব্যবস্থা, আর জলটা নেমে যাবে দ্রুত, এই প্রতিশ্রুতি কোত্থেকে আসছে? কারণ তারপর সরকার যে কাজটা করেছে না, সরকার বা পুরসভা তাই দোষমুক্ত, মানে সেলফ সার্টিফিকেট আর কি। অনেকে বলছেন 4 দশক আগে এই সেপ্টেম্বরে এরকমই বিপুল বৃষ্টি হয়েছিল। এবার 4 দশক আগে বামেদের সরকার ছিল, কিন্তু তারপর আজ দেখছিলাম যে একের পর এক সরকারি আর বেসরকারি হাসপাতালে জল ঢুকে গেছে। পিজির এমার্জেন্সি বা পিয়ারলেস হাসপাতালের বহির্বিভাগ জল ঢুকে যা তা অবস্থা হয়েছে। ঠিক এরকমই ছবি তো দেখা গেছিল 2015 জুলাই মাসে, 17, 21 এই সময়গুলোতেও তো একইভাবে আমরা দেখেছিলাম হাসপাতালগুলো নাকাল হয়েছিল। মানে অতীতে আমাদের এই ভোগান্তির উদাহরণ রয়েছে। আমরা তো ঠেকে শিখি, এগুলোর থেকে কি শিক্ষা নেওয়া হয়েছিল? ঠেকে কিছু শিখেছে কি আমরা? ওই বলে না ফলেন পরিচয়তে। দেখুন, ব্রিটিশ আমলে ইটের গাঁথনি দিয়ে আন্ডারগ্রাউন্ড নিকাশি ব্যবস্থা যে তৈরি করা হয়েছিল, সেটা বাম আমলে জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় সংস্কারের কাজ শুরু হয়, যে কাজ শেষ হয়েছে তৃণমূল সরকারের আমলে। কাজ শেষ হওয়ার পুরো কৃতিত্ব সরকার নিয়েছে, নিতেই পারে, কিছু করার নেই। যার সময়ে শেষ হবে কৃতিত্ব তো তার। এই যে ধরুন বিভিন্ন এই আইফোনই, এগুলো এখন ভারতে তৈরি হচ্ছে, ছাপ পড়ছে তো অ্যাপেলের, আমেরিকার সংস্থা। এবার কৃতিত্ব তার পুরোটাই অ্যাপেলের, এটাও সেরকম। কৃতিত্ব যার শেষ, যার হাতে, তার সরকারের। কৃতিত্ব যেমন নেওয়া হয়েছে, দায়টা ওটা কিন্তু নেওয়ার বদলে বৃষ্টির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড, কাশ্মীর, ওইসব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়। আজকে সেটা কলকাতায় দেখলাম যে 5-6 ঘন্টায় 300 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। এটা একটা ভয়াবহ বৃষ্টি, যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি। এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল, নদীতে টগমগ জল যাচ্ছে না, নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে। আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে, কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে।
আমরা লক গেটগুলো খুলে দিয়েছিলাম, কিন্তু সেখান থেকেও ব্যাকফ্লো হয়ে চলে আসছে। আমি খুব কষ্টের মধ্যে এসেছি অফিসে, কিন্তু অফিসে এসে দেখলাম যে প্রচণ্ড কষ্ট হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি সরে গেলাম তাদের বাড়ি, কারণ রাত্রে কী অবস্থা, কীরকমভাবে দুর্যোগ হয়, আরও বেশি হলে রাত্রিবেলায় আরও অসুবিধা হয়ে পড়বে। হলের মধ্যে সাইকিয়াট্রিক পেশেন্টকে নিয়ে যাচ্ছেন, মানসিক অসুস্থতা রয়েছে তার, সেই পেশেন্টকে তারা নিয়ে যাচ্ছেন, এর মধ্যে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে। সরকার বলেছিল লন্ডন বানাতে, এই লন্ডন আছে, আমরা লন্ডনে থাকছি। ক্যানালগুলোর দুদিকে যে আর্টিফিশিয়াল এম্বাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে, ন্যাচারাল যে স্লো, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টির জল কোনোভাবেই এই ক্যানালের ভেতর দিয়ে আদিগঙ্গা বা বিদ্যাধরী দিয়ে আর বইতে পারছে না। দেখুন, এই এতক্ষণ ধরে যা যা বললাম তার দুটো বিষয় পরিষ্কার, মানে দুটো প্রশ্নের জবাব পেলেন। এক, কি হয়েছে, আর দুই, কেন হয়েছে। এই দুটো কার দায়, এই সমস্ত কিছু আপনারা পরিষ্কার বুঝে গেছেন। এবারের প্রশ্নটা আরও মোক্ষম, কি হবে। দেখুন, যা পূর্বাভাস তাতে তো এখন পঞ্চমীতে আবার শহর ভাসবে। এবার এই পূর্বাভাস শুনে ব্যবস্থা কী নেওয়া হবে। এই সময়ে যে এরকম বৃষ্টি হবে তার একটা পূর্বাভাস ছিল, কিন্তু সেইটা যে এই রকম আকাশ ভাঙা বৃষ্টি হবে এটা ধরে নিচ্ছি জানা ছিল না। ফলে হয়তো সেই লেভেলের কোনো রকম ব্যবস্থা করা হয়নি। কিন্তু এইবার যা ঘটলো তার থেকে শিক্ষা নিয়ে কি করা হবে। পঞ্চমীর সে সময় তো পুজো একদম ঘাড়ে, এটা দেখার জন্য কিন্তু আপনার আমার আগ্রহ থাকবে, কারণ না হলে আগ্রহ না, ভোগান্তি থাকবে আপনার আমার জন্য। আমাদের তো এই দুটোই, হয় প্রত্যাশা নয় ভোগান্তি, এর মাঝামাঝি কিছু নেই। এই যে আগের পূর্বাভাস ছিল, তাতে কি আগাম বাস, অটো পরিষেবা এগুলো নিয়ে কিছু ভাবা হয়েছিল? হয়নি। শহরের ছবিটাই আজকে চারপাশে দেখুন পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এরকম কিছু ভাবা হয়নি। বিরোধীরা বন্ধ ডাকলে সরকার পরিবহন সচল রাখতে যেভাবে সক্রিয় হয়, উঠে পড়ে লাগে, আজ তার ছিটেফোঁটাও ছিল না, যার ফলে মানুষকে 10 টাকার ভাড়া 100 টাকা দিতে হয়েছে। 1 ঘন্টার রাস্তা 5-6 ঘন্টা লেগেছে। এবার দেখুন, এগুলো সব আমরা মেনে নিচ্ছি, সবই বৃষ্টির কারণে। এরকম যদি বেয়ান্তারা বৃষ্টি হয়, কে কী করবেন, হঠাৎ করে হয়ে গেছে, ঠিক। এবং আজকে কেন্দ্র এবং রাজ্য প্রকৃতির সামনে সমানভাবে ফেল করেছে। যেভাবে মেট্রো মুখ থুবড়ে পড়েছে, আর যেভাবে পরিবহন ব্যবস্থা মানে অটো, বাস, ট্রাম এগুলো সব মুখ থুবড়েছে, সব কটাই প্রমাণ করছে যে সব সরকার, এখানের হোক ওখানের হোক, সবাই ব্যর্থ। ট্রেন বিভিন্ন জায়গায় আটকে গেছে, মানে দূরপাল্লা এমনি সব। ফলে আমরা এবার ছাড় দিয়ে দিলাম, মাফ করে দিলাম, কারণ কারুর হাতে কিছু ছিল না, সবই তার। এবার হয়ে যখন গেল, একবার যখন ঠেকে গেলাম এবং সামনে যখন পঞ্চমী আছে, আমাদের এইটুকুনি আশা করা কি খুব অন্যায় হবে যে সেই সময়টার জন্য অন্তত সরকার থেকে শিখবে? শর্ট টার্ম মেমোরি লস হয় আমি জানি, আমাদের সবাই বেশি দিন কিছু মনে থাকে না, বিশেষ করে সাধারণ মানুষের বিষয় হলে তো কারোরই, রাজনীতিকদের একদমই মনে থাকে না। কিন্তু এবার তো খুব অল্প সময়ের মধ্যেই পঞ্চমী না, সেটা কি মনে থাকবে কি হয়েছিল আজকে? ইংরেজিতে একটা প্রবাদ আছে না, এভরি ডার্ক ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, মানে সব ওই ঘন কালো মেঘের ভেতর থেকেও একটা রূপলি রেখা দেখা যায়, সব খারাপেরও একটা ভালো দিক থাকে। এক্ষেত্রেও কিন্তু তেমন হয়েছে। ভাবছেন তো, এত খারাপ, মানুষের ভোগান্তি, মৃত্যু, এরপরেও আর ভালো কি থাকতে পারে? না, ওই খারাপগুলোর ওগুলোর কোনো বিকল্প হয় না। ওগুলো কোনো মানে এই কষ্ট, যাদের এই গেল বাড়ির থেকে একজন স্বজন হারা হওয়ার কষ্ট, এগুলোর কোনো ক্ষতিপূরণ তো হয় না। ওগুলো ওই ব্যাপারটাকে ভুলে যাচ্ছি আমরা, শুধু আমরা এই ভোগান্তিটার কথায় মাথায় রাখছি। এই বৃষ্টি আর জল জমার জেরে ছুটি ঘোষণা হয়ে গেছে রাজ্যের স্কুলগুলোয়, এইটা ভালো। মানে রেনি ডে একটা ফিল এসছে না, সেই বৃষ্টি হলে ছুটি হয়ে যেত, এটাও সেরকম। এবার একদম পুরো ছুটি, লম্বা ছুটি। মহালয়ার থেকেই রাজ্যে পুজোর ঢাক বেজে গেছিলো, এবার বৃষ্টির ধাক্কায় স্কুলের ছুটিটাও এগিয়ে এলো। মানে
একদম পুরো লম্বা 1 বা 2 পিরিয়ড হয়ে স্কুল ছুটির সেই যে একটা রেইনিডের মজা, বা গিয়ে দেখলাম দরজা বন্ধ, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে বলে দিল না আজকে ছুটি, বাড়ি চলে যাও, এই যে মজা। আজকাল অবশ্য আধুনিক স্কুল, তারা সব আগের থেকে মেসেজ দিয়ে দেয়, গ্রুপ টুপ থাকে, ফলে বিছনা থেকে ওঠারই দরকার নেই। এই যে মজা, সেটাই হঠাৎ ওই মেঘ ভাঙা বৃষ্টিটা আমাদের কিন্তু দিয়ে দিল। এক পুজোর ছুটির আনন্দ, তার সাথে রেইনিডের মজা। মুখ্যমন্ত্রী এই ছুটি ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন, সেটা শিক্ষামন্ত্রীও। এবার স্কুলের এই যে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনার থেকে বাঁচাতেই কলকাতার সমস্ত স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যে ছুটি থাকবে, এটা বলে দেওয়ার মধ্যে কিন্তু একটা বার্তা আছে। সবার ভালোটা তো সরকার দেখে না, তাদের চিন্তাটাই সব থেকে বেশি। তবে স্কুলের ওই পুজোর ছুটি এগিয়ে আনাটাকে, হ্যাঁ, সেটাকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ভালো চোখে দেখছেন না। এটাই স্বাভাবিক, কারণ রাজনীতিতে যারা বিরোধী পক্ষ, তাদের কখনো সরকার পক্ষের কাজ ভালোভাবে দেখতে নেই। তিনি বলেছেন যে কাজ দিতে না পারাতেই শুধু ছুটি দিয়ে মানুষকে খুশি করতে চাইছে রাজ্য সরকার। ওটাই কাজ না। ৮,২০০ স্কুল বন্ধ, ৬,৮৮৮ কারখানা বন্ধ, উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়। তবে দেখুন, এই ছুটির কথাটা মানে একটা জায়গার থেকে যে শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদের ছুটি ফুটির ব্যাপারটাকে জুড়ে দিয়েছেন স্কুল ছুটির সঙ্গে, এর একটা অন্য দিক তো রয়েছে। কেউ কেউ তো সত্যি সত্যি এই স্কুল ছুটির বিষয়টাকে, মানে এই যে ছুটির বিষয়টাকে বা উৎসবের বিষয়টাকে, এটাকে সত্যি সত্যি পালন করার জন্য উঠে পড়ে লেগেছেন। যেরকম বীরপাড়া সরকারি হাসপাতালের সুপার, হাসপাতালের চৌহদ্দিতে একটা বারোয়ারি পুজোর জন্য তিনি চাঁদা তোলার কাজে মন দিয়েছেন। রীতিমতো নোটিশ করে চাঁদার রেট চার্ট দিচ্ছেন এই সুপার, আর কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কিন্তু সরকার আর সরকারি হাসপাতালের সুপারের মন, সেটা তো খুব শক্তিশালী হয়, তাই এই নিয়ে প্রকাশ্যে কেউ বিরোধিতা করছেন। হাসপাতালেই পুরো দমে চলছে পুজোর প্রস্তুতি। না, ভুল শুনছেন না, বরং আরও আশ্চর্য হবেন যখন জানবেন দুর্গাপুজোর জন্য চাঁদা তুলছেন খোদ সরকারি হাসপাতালের সুপার। কাণ্ডটা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের। সাধারণ কর্মী হন বা চিকিৎসক, কাকে কত টাকা দিতে হবে সেই রেট চার্টও ঠিক করে দিয়েছেন হাসপাতালের সুপার কৌশিক গড়াই। রীতিমতো নোটিশ করে টাকার অঙ্ক ধার্য করা নিয়েও ক্ষুব্ধ চিকিৎসক ও কর্মীরা। তবে ক্যামেরার সামনে এ নিয়ে ক্ষোভ জানাতে অনেকেই ইতস্তত করছেন। পুজোর সময় হলে আমাদের তো চারদিকেই টাকা দিতে হয় আর কি, মানে কেউ বলবো না আমাকে বোনাস দিন। হ্যাঁ, আমাদের যে সমস্ত আমাদের বাড়ি তো এখানে, যেখানে বাড়ি সেখানেও টাকা দিতে হয়, আমাদের যেখানে সোসাইটি আছে সেখানেও টাকা দিতে হয়, মানে এই সময়টা আমাদের খরচের বছর মাস আর কি। তবে পুজোর জন্য সিন্ডিকেট করে টাকা তোলার কথাটা সবাই স্বীকার করে নিচ্ছেন। 3 বছরই সিন্ডিকেটের টাকাটা জমা দিতে হচ্ছে, আর তারা সেখান থেকেই টাকা দিয়ে যাচ্ছে, যাতে করে অন্য আর কোনো ক্লাব থেকে আর ডিস্টার্বেন্স থাকছে না। সরকারি হাসপাতালের সুপার কিভাবে পুজোর চাঁদার রেট বেঁধে দিচ্ছেন, ক্যামেরার সামনে অবশ্য এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি সুপার। হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মীদের কোয়ার্টার্সের ভগ্নপ্রায় দশা। বাধ্য হয়ে সেই বিপজ্জনক ভাঙা বাড়িগুলিতেই তাঁরা দিন কাটাচ্ছেন। এই যে বিল্ডিংয়ে আছি, রাত্রে থাকি, বৃষ্টি আসে, ছাদ পড়ার ভয়, মাথায় লাগলে আবার সিটি স্ক্যান করতে লাগবে, তখন তো খরচা তো কেউ দিবে না। হ্যাঁ, তাও কষ্ট মষ্টে থাকি আমরা। কর্মীদের কোয়ার্টার্সের অবস্থা নিয়ে ক্ষোভ কর্মীদের। কান পাতলে শোনা যায় হাসপাতাল জুড়ে আরও অনেক অব্যবস্থার কথা। ব্লাড ব্যাংক রক্তশূন্য, সিটি স্ক্যান হয় না, সব বিভাগে ডাক্তারও নেই। বীরপাড়ার এই হাসপাতালের উপর নির্ভর করতে হয় আশপাশের 28টি চা বাগানের বাসিন্দাদের। অথচ এখানেই হাসপাতালের পরিষেবা ঠিক করার বদলে পুজো সিন্ডিকেটের চাঁদার রেট বেঁধে দিচ্ছেন হাসপাতাল সুপার। দেখো, ধর্মের নামে তোলাবাজি এদেশে অন্যায় হলেও হ্যাঁ মোটামুটি সবাই কিন্তু মেনে নেয়। কোনো রাজনৈতিক দল চট করে এটার বিরোধিতা করতে যায় না, কারণ তাতে আবার ভোটের হিসেব গণ্ডগোল হয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু দেখুন, একটা কথা মনে হচ্ছিল, এত ঝামেলার তো প্রয়োজন ছিল না। ওই বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে 1,10,000 টাকা ওই পুজোর অনুদান দিলেই তো যাবতীয় ঝামেলা মিটে যেত। রোগীরা ওষুধ, চিকিৎসা পরিষেবা পান অথবা না পান, প্রসাদ তো পেতেন। হয়তো প্রসাদে ওষুধের থেকেও বেশি কাজ হতো।
বলা তো যায় না। এই যুগে এই হাসপাতালে অনেক কিছুরই অভাব আছে, তবে পুজোর আয়োজনে খামতি টাকাটা বাঞ্ছনীয় নয়। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সংকট তো বছর ভর রয়েছে, তা বলে এই দান অনুদান খয়রাতি এগুলো তো বন্ধ রাখা যায় না, কারণ ভোটের হিসেব বলছে জনকল্যাণে ভোট আসে না। কিন্তু কোনো একটা স্কিমের নাম করে অ্যাকাউন্টে নগদ টাকা ঢুকিয়ে দিলে আঙুলটা আপনা আপনি দলীয় প্রতীকে গিয়ে পড়ে। আর তাছাড়া ওই নগদ টাকা থেকে দলীয় কর্মীদের অনেকেরও আবার বিভিন্ন রকম সুবিধা টুবিধা হয়, এগুলো অভিযোগ বিভিন্ন সময় আমরা শুনেছি। তা এই যে কথাগুলো এতবার আপনাদের বলছি, এগুলো আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, তাই না? আমার কিন্তু মনে হয়ে গেছে। তবে সরকার এটা তো বুঝি আমাদের টাকা, আমাদেরই করের টাকা আমাদের দিচ্ছে, কিন্তু তার বদলে কোথাও গিয়ে আমাদের পরিষেবায় হাত পড়ছে না তো। আমরা কিন্তু আপনাদের বারবার বলেছি, বারবার দেখিয়েছি কিভাবে আমাদের এই বিভিন্ন উন্নয়নমূলক খাতে টাকা কম পড়ে যাচ্ছে। তার কারণ ওই হয়তো অন্য কোনো অনুদান খাতে টাকা দিতে হচ্ছে, কিন্তু তার ফল দেখুন, ভোটারের অ্যাকাউন্টে টাকা ঢুকলে ঠিকাদারের অ্যাকাউন্টে টাকা যে বকেয়া থাকতে পারে, তখন যে ভাঙা রাস্তাঘাট দেখে কমপ্লেন করলে চলবে না, সেটা আমাদের বোঝার সময় এসে গেছে। আরও একটা জিনিস বোঝার সময় এসছে, সেটা বুঝিয়ে দিয়েছেন কে জানেন? জলপাইগুড়ির ঠিকাদার প্রদ্যোৎ ভৌমিক। কাল পৃথিবীর মায়া কাটিয়েছেন। অকৃতদার ছিলেন, তাই বউ বাচ্চাকে না খেয়ে মরতে দেখতে হয়নি, তবে নিজে কার্যত বিনা চিকিৎসায় মরলেন। কেন জানেন? জনস্বাস্থ্য আর কারিগরি দপ্তরের ঠিকাদার ছিলেন, 1.5 বছর সরকারি বিল ক্লিয়ার হয়নি। অভাবে আর দুশ্চিন্তায় মারা গেছেন বলে অভিযোগ করছে আত্মীয় স্বজন। আর জেলার অন্য ঠিকাদাররা বলছেন জনস্বাস্থ্য আর কারিগরি দপ্তরের যারা কাজ করেন সকলের নাকি টাকা বকেয়া, প্রায় 300 কোটি টাকা নাকি এখন পর্যন্ত পেমেন্ট বকেয়া সবার মিলে। এবার মজার ব্যাপার কি জানেন? টাকা যে বকেয়া সেটা জেলার তৃণমূল কংগ্রেস সম্পাদকও তো অস্বীকার করেননি, কিন্তু তিনি বলেছেন কি, সরকারের ওপর ভরসা রাখুন। অনেকটা দুঃসময় ওই ভগবানের ওপর ভরসা রাখার মতো সান্ত্বনা বাক্য। প্রদ্যোৎ ভৌমিকের বয়স হয়েছিল 71 বছর। তিনি অসুখ বিসুখে ভুগছিলেন এবং তাঁর ডেথ সার্টিফিকেটে অপঘাতে মৃত্যুর কথা লেখা নেই। সুতরাং ভারতীয় ন্যায় সংহিতার 100 নম্বর ধারায় খুনের মামলা হবে না। কিন্তু পরিজন ও বন্ধুবান্ধবের অভিযোগ, চিকিৎসা করানোর টাকাটুকুও নাকি প্রদ্যোৎ বাবুর ছিল না, কারণ গাঁটের কড়ি খরচ করে তিনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে কাজগুলো করেছিলেন 2.5 বছরের ওপর তার টাকা পাননি। আজকে 2.5 বছর ধরে দাদা কোনো পয়সা করে কিচ্ছু পায় নাই। আচ্ছা, দাদা ট্রিটমেন্ট যে করবো সেই অবস্থা আমাদের ছিল না। এই আপনার টেনশনে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, বলতেছে এরপরে আমার ভাত জোগাড় করাই মুশকিল হয়ে যাবে। এইসব কারণেই টেনশনেই দাদা শেষ হয়ে গেল। এটাও বলে যায় যে আমি আমার যে পয়সাগুলা সময় মতো যদি পেতাম তাহলে হয়তো আজকে আমার এই দুর্দশা দেখতে হতো না। খুবই কষ্ট পাচ্ছিলেন, মানে মৃত্যুর সাথে খুব লড়াই করছিলেন, আর একেবারে আর্থিক কষ্ট নিয়ে উনি লড়াই করছিলেন। প্রদ্যোৎ একা নন, জলপাইগুড়ির অধিকাংশ সরকারি কন্ট্রাক্টরই নাকি এভাবেই বঞ্চিত। বকেয়ার পরিমাণ নাকি 300 কোটি টাকা প্রায়। আমাদের জলপাইগুড়ি ডিভিশনে প্রায় 300 কোটি টাকা বকেয়া আছে। 300 কোটি? 300 কোটি। এটা কোন কোন প্রকল্পের কাজ ছিল? এটা হচ্ছে শুধু মানে জেজেএম এর কাজ আছে, তারপরে জল জীবন মিশন, হ্যাঁ জল জীবন মিশনের একটা কাজ আছে, তারপরে আরো কাজ আছে, মানে ইলেকশনের কাজ আছে, পঞ্চায়েত ইলেকশন, তারপরে আরো যা যা ইলেকশন আছে ইলেকশনের কাজ আছে, তারপরে আমাদের জলের বিল আছে কিছু কিছু জায়গায়। পেমেন্ট একেবারে যে হচ্ছে না তা নয়, কিন্তু বকেয়া মেটানোর ক্ষেত্রেও নাকি ওরা করা হচ্ছে। কিছু মুষ্টিমেয় কিছু পেটুয়া কন্ট্রাক্টর আছে যাদের কোনো কোনো সময় দেখা যাচ্ছে কিছু পয়সা দিয়ে দিচ্ছে ডিপার্টমেন্ট। এখানে আমাদের অনেক 200 জনের মতো কন্ট্রাক্টর আছে, ক্যান্সার পেশেন্ট আছে, বিভিন্ন রকমের পেশেন্ট আছে, তারাও পয়সা করি একদমই পাচ্ছে না। এইভাবে কাজকর্ম করে সম্পূর্ণ টাকাও যদি আমরা ডিপার্টমেন্টের কাছে ঢেলে দিই, তারপরে যদি পয়সা না পাই, তাহলে এই ঘটনাটা আমার ক্ষেত্রেও 2 দিন পরে হতে পারে। সরকার তো ইনাদের টাকাগুলো দিয়ে খেলা মেলা এগুলো করছেন। এর মধ্যে কিছু তৃণমূলের পেটুয়া ঠিকাদার রয়েছে যারা তৃণমূলের সম্পূর্ণ কাজ করেন। সেই তৃণমূলের কিছু ঠিকাদার তারা ঠিক টাকা তুলে নিচ্ছেন। মজার ব্যাপার হলো, ঠিকাদারদের টাকা যে বকেয়া রয়েছে সেটা তৃণমূলের জেলা সম্পাদকও অস্বীকার করছেন না।
এই বিল মেটাবে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা রাখুন তৃণমূল কংগ্রেসের উপরে এবং পশ্চিমবঙ্গ সরকারের উপরে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের এই মানবিকতার পরিচয় আবার দেবে, এটাই আশা রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভরসা থাকুক চালে ডালে, তেলে নুনে আর পেঁয়াজে, এটাই তো শেষ কথা, এটাই তো আমাদের জন্য সব কিছু। আমাদের জন্য ভরসা ওই 4 হাত কাপড়, শুধু এক দিক টানলে আরেক দিক বেরিয়ে যায়। আর একটাই দুশ্চিন্তা, হঠাৎ করে এরকম যদি আবার দুম করে প্রবল আকাশ ভাঙা বৃষ্টি নামে, তাহলে সেই কাপড়টুকুনিও না কবে ভেসে চলে যায়। যা খুশি হোক, শুধু ধরে নেবেন সবই তার ইচ্ছা, আপনার আমার ভবিতব্য।